বাংলা ল স্কুল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা আজকের ভিডিওতে নিয়ে এসেছি দণ্ডবিধির উপর, দণ্ডবিধি 1860-এর উপর আমাদের এটি দ্বিতীয় ভিডিও। আমাদের আজকের আলোচনার বিষয়টা হলো দণ্ডবিধির উপর প্রাথমিক আলোচনা। আমরা ইতিমধ্যে দণ্ডবিধির উপর একটি ভিডিও আপলোড করেছি, যেটা ভিডিওর টাইটেল ছিল যাবজ্জীবন কারাদণ্ড কত বছর। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখেছেন। যদি ভিডিওটি না দেখে থাকেন তবে অবশ্যই সেই ভিডিওটি দেখেন, কারণ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক দণ্ডবিধির উপর প্রাথমিক আলোচনা। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমরা সকলেই জানি যে দণ্ডবিধি 1860, দ্য পেনাল কোড 1860 অপরাধ সংক্রান্ত একটি মৌলিক বা তত্ত্বগত আইন। যে দণ্ডবিধি যে একটি মৌলিক আইন বা তত্ত্বগত আইন, এই জিনিসটা আমরা সবাই জানি। তো আমরা ভিডিও শুরুতে দেখব যে কেন এটি মৌলিক আইন বা কেন এটি তত্ত্বগত আইন। আইনকে সাধারণত দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পদ্ধতিগত আইন, আরেকটি হচ্ছে তত্ত্বগত আইন বা মৌলিক আইন বা সাবস্ট্যান্টিভ ল, আরেকটি হলো প্রসিডিউরাল ল। তো আমরা এবার দেখি যে সাবস্ট্যান্টিভ ল কোনটি আর প্রসিডিউরাল ল কোনটি। তো সাবস্ট্যান্টিভ ল হলো বা পদ্ধতিগত আইন হলো যে আইন কোনো মোকদ্দমা বা মামলার বিচার করার পদ্ধতি, অর্থাৎ মামলা দায়ের থেকে শুরু করে চূড়ান্তভাবে নিষ্পত্তি পর্যন্ত যে সকল আইনি প্রক্রিয়া বা পদ্ধতি অনুসরণ করে বিচার করতে হয়, সেই প্রক্রিয়া বা পদ্ধতি বা নিয়ম যে আইনে উল্লেখ করা থাকে সে আইনকে পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল বলে। যেমন দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন, তামাদি আইন। দেওয়ানি কার্যবিধি হলো দেওয়ানি মামলা সংক্রান্ত কিভাবে পরিচালনা করা হবে সেই সংক্রান্ত পদ্ধতি বর্ণনা করা আছে। ফৌজদারি কার্যবিধিতে ফৌজদারি সংক্রান্ত যে মোকদ্দমা বা মামলাগুলো আছে সেই মামলাগুলো কিভাবে পরিচালনা করা হবে সেটা ফৌজদারি কার্যবিধিতে বলা আছে। সাক্ষ্য আইনে বলা আছে যে সাক্ষ্য গ্রহণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে, কোন সাক্ষ্যটি গ্রহণযোগ্য, কোনটি গ্রহণযোগ্য নয় ইত্যাদি বলা আছে সাক্ষ্য আইনে। এবং তামাদি আইনে বলা আছে যে কোনো মোকদ্দমা দায়ের করার তামাদি মেয়াদ কতটুকু হবে, কোনো আপিল দরখাস্ত, বিভিন্ন ধরনের পিটিশন দরখাস্ত দেওয়ার জন্য যে আদালতের যে নির্ধারিত সময় আছে সেই নির্ধারিত সময় সম্পর্কে বলা আছে তামাদি আইন। তো এই সকল দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা, সাক্ষ্য সংক্রান্ত বিষয় এবং সময় সংক্রান্ত বিষয় এর পদ্ধতি সম্পর্কে বর্ণনা করা আছে এই সকল আইনে, বিধায় এগুলো হলো পদ্ধতিগত আইন। আমরা এবার দেখব যে মূল আইন বা তত্ত্বগত আইনটা কি। মূল আইন বা তত্ত্বগত আইন হলো যে আইন কোনো অধিকারকে সংজ্ঞায়িত করে, অর্থাৎ যে আইন কোনো অধিকারকে সংজ্ঞায়িত করে, সৃষ্টি করে এবং অর্পণ করে, বা কোনো শাস্তিকে সংজ্ঞায়িত করে, দায় আরোপ করে এবং শাস্তির পরিমাণ উল্লেখ করে, সে আইনকে তত্ত্বগত আইন বা মৌলিক আইন বলে। যেমন তত্ত্বগত আইন হলো দণ্ডবিধি 1860, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের সংজ্ঞা, অপরাধের উপাদান, অপরাধের শাস্তি ইত্যাদি উল্লেখ করা আছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনে বিভিন্ন ধরনের প্রতিকার এবং বিভিন্ন ধরনের যে দেওয়ানি মামলা সংক্রান্ত যে সমস্যাগুলো হতে পারে সেই সমস্যাগুলোর সংজ্ঞা এবং তার প্রতিকার কিভাবে দেয়া হবে সেই সম্পর্কে বলা আছে, বিধায় এগুলো হলো মৌলিক আইন বা তত্ত্বগত আইন। এবার আমরা দেখব যে দণ্ডবিধি প্রণয়নের ইতিহাস। দণ্ডবিধি 1860 সালে সর্বপ্রথম প্রণীত হয়। এই দণ্ডবিধিটা আসলে কিভাবে প্রণয়ন করা হয় সে সম্পর্কে আমরা একটি ধারণা নেওয়ার চেষ্টা করব। ভারতীয় উপমহাদেশে 1834 সালে সর্বপ্রথম আইন কমিশন গঠন করা হয়। 1834 সালে একটি আইন কমিশন গঠন করা হয়। এই কমিশনের উপর দায়িত্ব দেওয়া হয় দণ্ডবিধি প্রণয়নের জন্য। এই কমিশন 1837 সালে খসড়া জমা দেয়। এই যে আইন কমিশন আছে 1834 সালে যে আইন কমিশনটি গঠিত হয়, এই আইন কমিশনটি 1837 সালে তার দণ্ডবিধির খসড়াটা জমা দেয় এবং তার প্রায় 23 বছর পরে ভারতীয় উপমহাদেশে 1860 সালে দণ্ডবিধি বিল আকারে পাশ হয়। এবং এই যে 1860 সালে যে বিল আকারে পাশ হয় এই দণ্ডবিধি আইনটি কার্যকর হয় 1862 সালে। এই সম্পর্কে আরো বিস্তারিত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আমরা দেখব ভিডিওর শেষে। তো এরপরে যেটা আসলো যে প্রথম আইন কমিশন সম্পর্কে আমরা একটু ধারণা নিই। প্রথম আইন কমিশনের মেম্বার ছিলেন মোট 4 জন। এর মধ্যে চেয়ারম্যান ছিলেন থমাস ব্যাবিংটন ম্যাকুলে
সদস্য ছিলেন GW অ্যান্ডারসন, সদস্য আরেকজন হলেন F মিলার, সদস্য আরেকজন হচ্ছে JM ম্যাকোল্ড। সবচেয়ে মজার বিষয় হলো থমাস ব্যারিংটন ম্যাকুলে, তিনি যদিও দণ্ডবিধি প্রণয়ন করেন, তিনি কিন্তু আইনের কোনো ব্যক্তি ছিলেন না বা আইন অজ্ঞ ছিলেন না, তিনি একজন সাহিত্যিক ছিলেন এবং তাকেই এই দণ্ডবিধি প্রণয়নের যে প্রথম আইন কমিশন হয়, এই আইন কমিশনের চেয়ারম্যান করা হয়। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এরপরে আমরা একটু দেখি, সেটা হলো যে দণ্ডবিধিটা আসলে কি। দণ্ডবিধি 1860 ফৌজদারি অপরাধকে সংজ্ঞায়িত, অপরাধের উপাদান এবং শাস্তির পরিমাণ দেয়া আছে, কিন্তু বিচার করার পদ্ধতি উল্লেখ করা হয় নাই। অর্থাৎ দণ্ডবিধিতে বিভিন্ন ফৌজদারি অপরাধকে সংজ্ঞায়িত করা হয়েছে, অপরাধের উপাদান সমূহ দেওয়া হয়েছে এবং শাস্তির পরিমাণ উল্লেখ করা হয়েছে, কিন্তু ফৌজদারি মামলা কিভাবে বিচার পদ্ধতি গ্রহণ করা হবে সেই পদ্ধতি সম্পর্কে দণ্ডবিধিতে কোনো উল্লেখ নাই। তো পদ্ধতিগত কোনো বিষয়ে উল্লেখ নাই এবং এখানে অপরাধের উপাদান এবং সংজ্ঞা এবং শাস্তির পরিমাণ উল্লেখ করা আছে বলে দণ্ডবিধি হলো তত্ত্বগত আইন বা মৌলিক আইন। দণ্ডবিধি একটি তত্ত্বগত আইন বা মৌলিক আইন। দণ্ডবিধি সর্বপ্রথম পাশ হয় 1860 সালের 6 অক্টোবর। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দণ্ডবিধি সর্বপ্রথম পাশ হয় 1860 সালের 6 অক্টোবর এবং এই যে 1860 সালের 6 অক্টোবরে যে আইনটি পাশ হয়, এই আইনটি সর্বপ্রথম কার্যকর হয় 1862 সালের 1 জানুয়ারি। দণ্ডবিধিতে মোট ধারা আছে, বর্তমান যে দণ্ডবিধি আছে সেই দণ্ডবিধিতে মোট ধারা আছে 511টি, কিন্তু 1860 সালে যে দণ্ডবিধি প্রণয়ন করা হয়েছিল অর্থাৎ মূল দণ্ডবিধিতে ধারা ছিল 488টি। চারজনকে নিয়ে প্রথম আইন কমিশন গঠিত হয়। আমরা দেখেছি যে কোন সেই চারজন এবং চেয়ারম্যানকে, এবং বাংলাদেশের সর্বশেষ দণ্ডবিধি সংশোধন করা হয় 2004 সালে। অর্থাৎ 1860 সালে ভারতীয় উপমহাদেশের জন্য ব্রিটিশরা এই দণ্ডবিধি প্রণয়ন করেন। এরপরে 1947 সালে যখন ভারত বিভক্ত হয়, তখন সেটা ভারতীয় দণ্ডবিধি এবং পাকিস্তানের জন্য পাকিস্তান দণ্ডবিধি নামে পরিচিতি পায়। এবং সেই একই দণ্ডবিধি যখন 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয় এবং আমরা স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে পরিচিতি পাই, তখন আমরা সেই দণ্ডবিধিটিকেই আবার গ্রহণ করেছি। শুধু আগে ছিল পাকিস্তান দণ্ডবিধি, এখন সেটা শুধু দণ্ডবিধি। অনেকে ভুল করে বলে যে বাংলাদেশ দণ্ডবিধি, আসলে বাংলাদেশ দণ্ডবিধি নামে কোনো আইন বাংলাদেশে নাই। এটা হলো শুধুমাত্র দণ্ডবিধি 1860। অর্থাৎ এর সামনে যদি বাংলাদেশ দণ্ডবিধি উল্লেখ করে তবে নামটি নামকরণের ভুল হয়ে যায়। যদিও আমরা অনেক মুভিতে দেখি যে বলা হয় বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক আসামিকে ফাঁসি দেয়া হলো, কিন্তু সেটা ভুল। দণ্ডবিধি শুধুমাত্র দণ্ডবিধি। তো আশা করি আপনারা আজকের ভিডিওতে অনেক কিছু শিখতে পেরেছেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের কমেন্টস করে জানাবেন। এবং আপনাদের যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তবে অবশ্যই কমেন্টস করবেন আমাদেরকে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার জন্য। আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ আমাদের জানাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হলো banglalaw@gmail.com। আমাদের ফেসবুক আইডি www.facebook.com/banglalawschool। আমরা আমাদের ভিডিও লেকচারে শুধু লেকচার দিচ্ছি, এখানে কোনো MCQ আকারে আমরা কোনো প্রশ্ন দিচ্ছি না। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের যে কমিউনিটি ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে নিয়মিত আমরা MCQ আকারে প্রশ্ন দিচ্ছি এবং উত্তর দিচ্ছি। আমাদের সাথে ইতিমধ্যেই প্রায় 1700 জনের মতো তারা বার কাউন্সিল পরীক্ষা প্রস্তুতি বা জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষা প্রস্তুতির জন্য আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন। আশা করি তারা উপকৃত হচ্ছেন। আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং বলে রাখি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টস করে জানান, আমরা সেই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।